বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প সমগ্র। আজকের গল্প গিন্নিমা। স্টেশনের বাইরে এসে দেখি যানবাহন কিছুই আসেনি। তাহলে যা আশঙ্কা করেছিলাম, টেলিগ্রামটা নিশ্চয়ই পৌঁছয়নি। যা জায়গা দেখছি, ভাড়াটে যানবাহনের প্রশ্নই আসে না। একটি মাত্র ছই দেওয়া গরুর গাড়ি দূরে একটা বাদাম গাছের তলায় দাঁড়িয়েছিল। বাড়ির গাড়ি তবু না হয় জিজ্ঞেস করে দেখা যেত, কিন্তু আমি যতক্ষণে বেরিয়ে এসেছি ততক্ষণে সেটা বাদামতলা ছেড়ে রাস্তায় খানিকটা এগিয়ে গেছে। ঝাড়া তিনটি ক্রোশ পাড়া দিয়ে কাঁচা রাস্তা। কি করব চিন্তা করছি, এমন সময় গরুর গাড়িটা আরও খানিকটা গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং এই চাষাভুষো গোছের লোক সামনের দিক থেকে নেমে সরাসরি আমার কাছে এসে জানালো যে গিন্নিমা আমায় ডাকছেন। একটু বিমূঢ়ভাবে চেয়ে থেকে বললাম, গিন্নিমা? তিনি বোধহয় কিছু ভুল করেছেন, আমি তো থাকি না এদিকে। বিনীত উত্তর হলো, আগে ভুল নয়, তিনি আপনাকেই ডেকেছেন। আস্তেজ্ঞ হোক আমার সঙ্গে। গাড়িটা একটু তেচ্ছা হয়ে দাঁড়িয়েছিল, কাছে আসতে আরও যেন একটু জড়সড় হয়ে গেল। গিন্নিমা গোছের কেউ নেই। একটি 16-17 বছরের মেয়ে ছইয়ের গায়ে ঠেস দিয়ে আসনপিড়ি হয়ে বসে রয়েছেন। পাশে একটি বছর তিনেকের শিশুকন্যা। মেয়েটি কপালের আধা আধি পর্যন্ত মাথার কাপড়টা নামিয়ে বসেছিল। আমি সামনে হতে আরও একটু টেনে নিয়ে মুখটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, রঘু, জিজ্ঞাসা করো, ব্রাহ্মণ? বললাম, হ্যাঁ মা, ব্রাহ্মণই আমি। তুমি আমাকে ডেকেছো, ভুল করনি তো? মেয়েটি মাথাটা ঝুঁকিয়ে যুক্তকর বাড়তিনে কপালে ঠেকিয়ে প্রণামটুকু সেরে নিল। তারপর সেই রকম একটু তেচ্ছাভাবে উত্তর করলো, রঘু বল, আমি ভুল করে ডাকিনি। মনে হচ্ছে যেন ওর গাড়ি আসবার কথা ছিল, আসেনি। কোথায় যাবেন উনি? বললাম, আমি যাব গোসাই পাঁচঘরা মা। হ্যাঁ, গরুর গাড়ি আসবার কথা, আসেনি। টেলিগ্রাম করেছিলাম, পাইনি বোধহয় সময়ে। আর একটু দেখি। এদিকে টেলিগ্রাফ। রঘু বল, কপালে দণ্ডলেখা ছিল, সে তো হয়ে গেছে, আর কেন? আমরাও ওইদিকে যাচ্ছি, উঠে আসুন। সংকোচটা খুবই স্বাভাবিক, সেটা কিন্তু খাটলেও না, টিকতেও পেল না। ইতস্তত করছি দেখে মুখটা ঘুরিয়ে একটু সোজাসুজি রঘুর দিকে চেয়ে বলল, হ্যাঁ রঘু, মেয়ের সঙ্গে যাবেন, তত ভাবছেন কি? সাধন, তুমি নেমে জোয়ালটা চেপে ধরো, উনি উঠছেন। জুতো ছেড়েই উঠুন। রঘু কম্বলের নিচে রেখে দিচ্ছে। কাতু, একটু সরে এসো তো মা, দাদু বসবেন। এত সহজ কণ্ঠস্বর, বলার ভঙ্গিটুকু এত স্বচ্ছন্দ যে দ্বিধা সংকোচের আর কিছু থাকতেই গেল না। আমি উঠে গিয়ে ছইয়ের শেষের দিকটা সামনাসামনি হয়ে বসে পড়লাম। এরপর চুপ করে খানিক থাকাটা খুব অস্বাভাবিক ঠেকে। আমি প্রশ্ন করলাম, কোথায় যাবে মা তোমরা? এই গাড়িতেই নামলে? কিন্তু কই দেখলাম না তো তোমাকে নামতে। পোড়া কপাল, গাড়ির থেকে নামবো কেন? দেখুন না, আপনার যেমন দুর্ভোগ আমারও ঠিক তেমনি। আপনি নেমে দেখেন গাড়ি নেই, আমি এসে দেখি যাদের জন্য এতটা পথ ঘুরে গাড়ি নিয়ে আসা তারাই আসেননি। নিগ্রহটা কম হলো বলুন না আপনি? আর রঘুকে মাঝে রেখে নয়, বেশ সোজাসুজি আমার মুখের ওপর চোখ দুটো তুলে। মেয়েটি গায়ে লুটিয়ে পড়ার মাথার কাপড়ে যে একটু টান পড়ল, ডান হাত দিয়ে শুধু সেটুকু ঠিক করে নিল। অনেকগুলো প্রশ্নই আসে মনে। আমি সব ছেড়ে শুধু সহানুভূতির কথাটাই বললাম, নিগ্রহ নয়, এই জ্যৈষ্ঠী মাসের রোদ মাথায় করে কচি মেয়েটার সঙ্গে তোমারই বা কি এমন বয়স মা, ছেলে মানুষই তো। শেষের মন্তব্যটুকু যে মুখ থেকে বেরিয়ে গেল তার কারণ সংকোচের একেবারে বালাই নেই, এবং হয়তো এও যে গিন্নিমা বলে পরিচয়টা মনের মধ্যে একটা কৌতুক প্রশ্নের রূপ নিয়ে থাকবে। মেয়েটিও যে একটু মুখটা ঘুরিয়ে নিয়ে ঠোঁট টিপে হাসলে, সেটা নিশ্চয়ই ওই কথাটুকু নিয়েই। তাতে এইরকমই মনে হলো তার বয়স নিয়ে একটা যেন গভীর রহস্য রয়েছে এবং তা চারিদিকেই বিভ্রম ঘটাচ্ছে। শেষেই আমিও বাদ গেলাম না। একটু ম্লান হেসেই বলল, আমার কথা বাদ দিন, ছেলে মানুষটি থেকে গেলেই তো বাঁচতাম জ্যাঠামশাই, তা হতে পারছে কই? ওই প্রসঙ্গ ওইখানেই শেষ করে দিয়ে মুখটি আবার গম্ভীর করে নিল। বলল, আমি খোকার কথাও ধরিনি, তার কি বয়স, সে কি বোঝে বলুন? মা অন্ত প্রাণ, তা এখন যা নতুন হুজুকে মেতে রয়েছে তাতে মায়ের প্রাণটা ধরে আছে কি না আছে তা কি মনে থাকে? কোনো কালেই কারুর মনে থাকেনি তো ওর দোষ কি বলুন? কিন্তু তোমরা তো অতগুলো বিজ্ঞ মানুষ রয়েছ, অন্তত ভাবো তো নিজেদের খুব বিজ্ঞ। তা যখন দেখলে এই গাড়িতে পাঠাতে পারলে না, তখন একটা লোক দিয়ে বলে পাঠাতে তো হয়।
জানো এই রকম ব্যবস্থা রয়েছে, একটা মানুষ হন্তদন্ত হয়ে স্টেশনে ছুটে আসবে, তার মনের অবস্থাটা তো বোঝা উচিত। কীরকম খোকা বিজ্ঞ মানুষই বা কারা, কিছুই আন্দাজ করা যাচ্ছে না। এই অবস্থায় কী মন্তব্য করি? আমি অনির্দিষ্টভাবেই বললাম, ভুল হয়েছে বই কি। ভুল নয় জ্যাঠামশাই, এই আপনি লিখে রাখুন, এই ইচ্ছে করে আটকে রাখা তাহলে খুবই অন্যায়। অন্যায় এই প্রথম নাকি? একটি একটি করে যদি ফিরিস্তি ধরে দিই তো দেখবেন একখানি মহাভারত। আসল কথা, এরা কুটুম কুটুম করে যতই নাচুন, কুটুম ভালো হয়নি। ভালো কুটুমের এই ব্যবহার, বলুন না জ্যাঠামশাই। বললাম, বেয়াক্কেলপনা বই কি। তা আমিও হটবার পাত্রী নই, স্টেশনে বসিয়ে রেখে এলাম। ঘণ্টাখানেক পরেই ওদিককার গাড়ি আসছে, যান গিয়ে নিয়ে আসুন। ছেলে আমি আটকে রাখতে দেবো না। এদের বাবা বলে নতুন কুটুম গিয়ে তাদের সঙ্গে এই নিয়ে বচসা করব। বললাম, বচসাই বা করতে যাবে কেন খামোখা? সেবার অষ্টমঙ্গলের সময় যেমন বিঘ্নিটা হয়ে গেল, এবার একবার মা মঙ্গলচণ্ডীর তলাটা না দেখিয়ে বেটা বউ ঘরে তুলব না। এ কথাটা তো ওরা জানেন। পই পই করে লিখে দিয়েছি, নিজের হাতে লিখেছি আমি। গাড়ি নিয়ে আসবো, স্টেশনে ওদের নামিয়ে ওদিক থেকে ওদিকেই রইনেতে চলে যাব, ভোগ রেঁধে মার পুজো দিয়ে বাড়ি ফিরব। এসে দেখি না ছেলে বউ না একটা লোক যে বুঝতে পারি ব্যাপারখানা কি। ঘণ্টাখানেকের মধ্যেই গাড়ি, দুটো স্টেশনে দূর নয়, বসিয়ে রেখে চলে এলাম। এর মধ্যে বচসার তো আমি কিছু দেখছি না। তবে হ্যাঁ, আমি থাকলে ওরই মধ্যে দুটো কথা শুনিয়ে আসতুম। তা তুমি যা মানুষ পারবেও না, তার দরকারও নেই। রঘু সাধন গাড়োয়ানের পাশাপাশি বসে গল্প করছিল। মুখটা ঘুরিয়ে প্রশ্ন করলো, সতীন খাইতে এবার নামা হবে তো গিন্নিমা? ওমা, নামতে হবে না? তুমি সব জেনে শুনে এমন একটা বোকার মতো কথা বলে দাও বাছা। সতীন খাইয়ের ঢিবিতে আগে একবার মাথা না ঠেকিয়ে রইনেতে গেলে মা পুজোই নেন না বলে। আর সত্যি কিনা রইনেতে যেমন মার বাপায়ের করে আঙুল পড়েছিল, সতীন খাইরেতে তেমনি ছিটকে পড়েছিল আঙুলের একটা নখ। তার নখ বলে তো তুচ্ছতাচ্ছিল্য করা যায় না। সতীদেহের কত বড় অমর্যাদা হলো তাতে ভেবে দেখো না। আর হ্যাঁ, রঘু হঠাৎ খিলখিল করে হেসে উঠে একটু অপ্রতিভ হয়ে মুখটা ঘুরিয়ে নিল। হাসলে চোখে জল এসে যায়, চাপবার জন্য বোধহয় আরও একটু বেশি করেই বেরিয়েছে। মুখে নিয়ে বলি, হ্যাঁ রঘু, তোমার তো জানা উচিত বাছা, এদিককার লোক, তার উপরে বয়সও হয়েছে। কথাটা কি সতীন খাই? রঘু একটু অপ্রতিভভাবে হেসে বলল, তবে কি গিন্নিমা, আমরা তো তাই জানি। কি গো সাধন ভাই, সতীন খাই নয়? সাধন উত্তর করলো, আমরা তো তাই বলেই এসেছি। সতীন খাকিও বলে। খুব কাজ করে এসেছ। একটু হেসে ওদের কথাটুকু বলে আমার দিকে চেয়ে বলল, কি গেরো দেখুন, সতীর নখ পড়েছিল, তাই থেকে সতী নখা। ওরা সেটিকে তেউড়ে দিয়ে সতীন খাই করেছেন, আবার সতীন খাকি। কি জ্বালা বাবা! হাসিটা আবার একটু ছলকে উঠতে চোখটা মুছে নিল। তারপর আবার সেই ভারিক্কি গিন্নিটি, তা সতীন খাই হোক আর সতীন খাকিই হোক, তুমি একটু চালিয়ে চলো সাধন। রইনেতে পৌঁছতে যার নাম দুপুর। ভাবছি সতীনখার দুধ পুকুরে চানটুকুও সেরে নেব, যাতে সেখানে গিয়েই ভোগটা চড়িয়ে দিতে পারি। অর্জুন আর ঝিকে বলাই আছে, তারা সোজা পথে ওদিক দিয়ে গিয়ে সব ব্যবস্থা করে রাখবে। এদিকে তোমাদের কর্তাবাবুর গাড়ি ঘণ্টা তিনেক পরেই। রইনেতে তাড়াতাড়ি পৌঁছে আবার গাড়িটা ফেরত দিতে হবে ওদের নিয়ে আসতে। আমিও খুব অন্যমনস্ক হয়ে পড়েছি। সমস্যাটা যেভাবে উদয় হয়েছিল, এদিককার পরিচয় আরও পরিষ্কার হয়ে যাওয়ার কথা, কিন্তু তা না হয়ে আরও যেন জটিল হয়ে উঠেছে। এদিকে যতক্ষণ রঘু আর সাধনের সঙ্গে কথা কইছিল, ততক্ষণ আমি আরও ভালো করে মেয়েটিকে দেখলাম। একটু তফাৎ থেকে ছইয়ের মধ্যে এখন একটু রোগা ছিপছিপে মনে হয়েছিল। আসলে কিন্তু তা নয়, বরং শরীরটা অল্প একটু ভারীর দিকেই। গয়নাগাটিরও একটু বাহুল্য আছে, আর ভারী ভারী। তারপরে কথাবার্তা, স্বামীর ওপর আধিপত্য, বেহাই বাড়ি যাওয়ার জন্য স্টেশনে বসিয়ে এসেছে। ছেলে বউ নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা, বুড়ো বুড়ো চাকরদের ওপর সহজ মাতব্বরি, সব মিলিয়ে গিন্নিমা কথাটার মধ্যে ততটা গরমিল বোধ হচ্ছে না। কিন্তু আসল সমস্যাটাই তো মিটছে না, খোকার বিয়ে। অঙ্ক নিয়ে আমার মনে হলো একটি কসরত চলছে। প্রথম দেখায় যে বয়সটি ফেলেছিলাম 16-17, সব মিলে সেটাকে 20-21 করতেও রাজি আছি। সত্য না হলেও খুব বেমানান হবে না।
কিন্তু তাহলে খোকার বিয়ে আসে কোথা থেকে? এই মেয়েটি বোধহয় কোলের, বছর তিনেকের হলে আরও বছর দুয়েক ধরা ভালো প্রথম সন্তানের জন্য। কলকাতা থেকে প্রায় 150 মাইল, গজপাড়াগা এসব জায়গায় বাল্যবিবাহের সঙ্গে কৈশোর মাতৃত্ব বিরল নয়। আরও গোটা 2 বছর ধরা যায় টেনে টুনে, কিন্তু তাতেও তো খোকার বয়স বছর 7 বেশি হয় না। এর মধ্যেই বিয়ে, অষ্টমঙ্গলা, মঙ্গলচণ্ডীর দরে মাথা খোঁড়া, কিন্তু হয়েছে তার নিঃসন্দেহে আমাদের বিবেকে বড় যেন বাধে। তাইতেই বোধহয় আমার চিন্তাকুল দৃষ্টিতে একটা বেদনার ছাপ পড়ে থাকবে। মেয়েটি ওদের দুজনের সঙ্গে কথা কয়ে যাচ্ছিল, কী কথা এদিকে ভালো করে কানেও যাচ্ছিল না। বোধহয় আমার ভাবান্তর লক্ষ্য করেই বলল, জ্যাঠামশাই ভাবছেন মেয়ে এত বেজার কেন? বেজার হই কি সাধে? ওদের একটু আক্কেলের অভাব। সঙ্গে সঙ্গে চারিদিকে কীরকম আতান্তর দেখুন না। সামলাতে তো আমি একাই, কেউ তো দুটো পরামর্শ দিয়েও উপকার করতে আসবে না জ্যাঠামশাই। কথাটা পারবার একটু সুবিধা হলো, দেখি না রহস্যটুকু যদি মেটে। একটু হেসে বললাম, তোমারই তো ভুল হয়েছে মা। একটু সচকিত হয়ে প্রশ্ন করলো, কিসে জ্যাঠামশাই? বললাম, যেমন দেখছি চারিদিকে ঝক্কিটা তোমাকে একাই বইতে হয়, এমনই যখন অবস্থা তখন তুমি এর ওপর এত তাড়াতাড়ি ছেলের বিয়ে দিতে গেলে কেন? ছেলে মানুষ কিছু বোঝে না, তাইতেই তো এরকম গোলমালটা দাঁড়িয়েছে। বেশ গিন্নির মতোই নড়ে চড়ে আর একটু ভারিক্কি হয়ে বসলো। বলল, ছেলে যে আমার ছেলে মানুষ একথা 100 বার স্বীকার করব। আপনি দেখেননি, শিশু বললেও হয়। বিয়েও যে আমি দিয়েছি তা এক হিসাবে জোর করেই। কারুরই কি মত ছিল? কিন্তু না দিয়েই বা কী করব বলুন? বিয়ে নিয়ে এক শুনেছি কবে কে এক ডাকাত না কিসে সর্দার গোলমাল বাঁধিয়ে হইচই তুলেছিল। তারপর আবার শুনছি এখন নাকি শিগগির এক আইন হচ্ছে যাতে ছেলেদের বয়স আরও বাড়িয়ে দিচ্ছে। কেউ বলছে 25, কেউ বলছে আবার বিয়ের পর মেয়ে যদি টের পায় ছেলের বয়সে 30-এর চেয়ে একদিনও কম, তো ইচ্ছা করলে তাকে নাকি ছেড়ে চলে যেতে পারে। ডাইভোর্স নাকি বলে, সে যুগের মেয়ে আমরা, অত শত জানিও না তো। মেম সাহেবদের মধ্যে নাকি চলন আছে, নিতেই হচ্ছে। তাহলে বলুন, বুঝুন জ্যাঠামশাই, ছেলেকে দামড়া করে রেখে তো হিঁদুর ঘরেই অনাচার ডেকে আনতে পারি নে। সবাই আমায় দুষছে, কিন্তু সব শুনলেন তো। এখন আপনিই বিচার করে বলুন কোনখানটায় দোষের হয়েছে আমার। কম্বলের ওপর নখের একটা টান দিয়ে আমার মুখের পানে চেয়ে রইল। চমৎকার লাগছে, দুধারে টানা মাঠ, তার মধ্যে দিয়ে আমরা রাস্তাটা চলে গেছে, কাঁচা রাস্তা, তার উপর যানবাহন চলাচলের অল্পতার জন্য বেশিরভাগই সবুজ ঘাসে ঢাকা। মাঠের পরে ঘন সবুজ আবেষ্টনীর মধ্যে গোলপাতায় ছাওয়া বাড়িঘর, ওপরে এমুড়ো ওমুড়ো স্বচ্ছ নীল আকাশ চারিদিক দিয়ে এসেছে নেমে। এখন সময় আছে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে। এখানে সময় আছে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে। এটা দিল্লির আইন কানুনের জায়গা নয়। এখানে নবীনা এই যে আসন পিড়ি হয়ে বসে প্রাচীনার ভাষার ভঙ্গিতে প্রাচীন জীবন সংহতির জয়গান করে যাচ্ছে, এইটাই যেন সহজ আর মানানসই। তবু একটু যে খুঁতখুঁতনি লেগেছিল মনের মধ্যে, সতীনখার পরিবেশের মধ্যে সেটুকুও কেটে গেল। জায়গাটা বিশেষ কিছু নয়, ঘন শাখা পল্লবিত একটা পুরাতন পাকুড় গাছের গোড়ায় আগাগোড়া সিঁদুর লেপা একটি মাটির ঢিপি, তারই মধ্যে সতীচরণের বাম কনিষ্ঠায় নাকি নখকণিকা। পাশের পুষ্করণীটি পরনা হলেও স্বচ্ছ। এদিককার মাটিটা সাদাটে বলে জলটাও একটু শ্বেতাভ, তাই থেকেই দুধ পুকুর। এইখানে আমি গুটিচার নবদম্পতির সাক্ষাৎ পেলাম। বেশ বোঝা যায় সারদা আইনের সময় দেশে যে একটা আলোড়ন হয়েছিল, হিন্দু কোড বিলের হিড়িকে সম্প্রতি এসব অঞ্চলে তার একটা পুনরাবৃত্তি হয়ে গেছে ভালো রকমই। 4টি দম্পতি শিশু দম্পতি বললে অত্যুক্তি করা হয় না। সবচেয়ে যেটি বড় তার বরের বয়স 9 এবং কনের বয়স 6-এর বেশি হবে না। সুতরাং 7 বছরের খোকা আর তার বধূকে এদের মধ্যে কল্পনায় দাঁড় করিয়ে নিতে আমার বেগ পেতে হলো না। মনে এক ধরনের স্বস্তি পাওয়ায় সবটুকু আরও যেন উপভোগ্য হয়ে আসতে লাগলো। সতীনখায় খানিকটা সময় গেল। এখানে স্নানটা সেরে নিতে হলো, রইনেতে আমায় আটকে যেতে হবে। পুজো দেখে প্রসাদ পেয়ে তবে আমার ছুটি। ঠিক করেছিলাম স্নানটা ওখানেই সারব, কিন্তু তাতে দুস্তর বাধা আছে। মেয়েটি চোখ দুটো কপালে তুলে বলল, ও মা, তা বুঝি জানেন না?
আপনি জানবেনই বা কোথা থেকে? এদিককার লোক নয় তো। রইনেই আপনি আর সব করুন, কিন্তু নাওয়া চলবে না। মা মঙ্গলচণ্ডীর ওই রকম আদেশ যে, বুঝলেন না? সতীনাখার ঢিবি হলো কতকটা আপনাদের শ্রীক্ষেত্রে যেতে সাক্ষী গোপালের মতন। এই আমি রইনে যাচ্ছি, এই আমি চান করে শুদ্ধ হলুম দুধ পুকুরে, এই আমি মায়ের নখে সিঁদুর দিলুম, তারপরে আপনি গিয়ে রইনে পুজো দিতে পারেন, নইলে পুজো আপনার নিচ্ছে কে? কতবার যে মা কত লোককে স্বপ্ন দিয়েছেন, পুজো তো করলি, তা সতীনাখার সিদিকে সাক্ষী মেনে এসেছিস? তখন আবার যাও, দুধ পুকুরে স্নান করো, ঢিপিতে সিঁদুর ছোয়াও, রইনেতে আবার ধরা দাও, এই তখন গিয়ে মা পুজো নেবেন। ওই বললুম সতীনাখা হলো রইনের সাক্ষী গোপাল। কীরকম একটা কৌতূহলতে জিজ্ঞেস করলাম, তুমি ওদিকটা হয়ে এসেছো? শ্রীক্ষেত্রের কথা বলছো? তা হয়ে এসেছি বই কি, জীবন হচ্ছে পদ্মপত্রে জলবিন্দু, গড়িয়ে পড়লেই হলো। তার উপর আবার অম্বুলের রোগী, কবে আছি কবে নেই, তীর্থগুলো সব একবার করে সেরে রেখেছে। সংসারে যতদিন মুখ গুজরে পড়ে থাকতে হবে তা তো হবেই, ছাড়ার নেই তো। তবু ভাবলে ওদিককার পথটা তো খোলা থাক। একবার করে বুড়ি ছোঁয়া করে এসেছে, তারপর অদৃষ্টে থাকে, ওদের দয়া হয় আবার তখন যাবে। পাকুড় গাছতলায় জায়গাটা পরিষ্কার করে খেতে দেওয়া হয়েছে কলা পাতায়, চিড়ে, দই, আম, ঘরে তৈরি কাঁচাগোল্লা, আমাতে কাতুতে এক জায়গায়, একটু তফাতে রঘুয়ার সাধন। ওদের গিন্নিমা পরিবেশন সেরে একেবারে বসে সতীনাখা রইনের পুরাণ শুনিয়ে যাচ্ছে। ও অবশ্য খেলে না কিছু। প্রশ্নটা করতে একটু শিউরে উঠে আমার অপরিসীম অজ্ঞতায় প্রশ্রয়ে হাসি এসে বলে, ও মা, আমায় যে মায়ের ভোগ রাখতে হবে জ্যাঠামশাই, শুধু আজ নয় কাল থেকে উপোস। ভোগ মুখে দিয়ে পারণ, তার আগে জলবিন্দুও নয়। দেখতে যেন কিছু না, এখানে একটা সিঁদুর মাখানো মাটির ডিবি, ওখানেও বলতে গেলে তাই, কিন্তু পুজোটা যে বড্ড কঠিন জ্যাঠামশাই, একটু এদিক ওদিক হলেই স্বপ্ন। অষ্টমঙ্গলার পর অমন বিঘ্নিটা হয়ে গেল, বললুম বুক চিরে রক্ত দিয়ে আসবো মা স্নানে গিয়ে, অপরাধ নিও না। এখন আশীর্বাদ করুন যেন মুখ রাখেন মা। এখান থেকে রইনে বেশি দূর নয়, 8 ক্রোশটুকু পথ। এইটুকু পথ সমস্ত অন্তর দিয়ে রসটুকুকে নিংড়ে নিতে নিতে চলেছি। একটি নতুন সংসার আমার পথে পেয়েই পথে হারাতে হবে বলে মনটি পাওয়ার সুখের সঙ্গে বিচ্ছেদের বেদনায় আতুর হয়ে উঠেছে। ভাইজি সে আমায় এমন নিঃশেষভাবে আমার পূর্বজীবন থেকে এই জীবনে টেনে নিয়েছে যে সমাজ অঙ্গে কোথায় কী ত্রুটি হচ্ছে তা নিয়ে আমার মন আর মোটেই দ্বিধাগ্রস্ত নয়। নাতনি কাতুর সঙ্গে খুব ভাব হয়ে গেছে। এবার কিশোর দম্পতি বেশে আমার নাতি নাত বউকে দেখব। তার জন্য আমার মনটা যে শুধু প্রস্তুত তাই নয়, কতকটা যেন উদ্গ্রীব হয়ে উঠেছে। এখন এই ভয় হচ্ছে যদি কোনো কারণে তারা নাই এসে পড়তে পারে। না, মা মঙ্গলচণ্ডী আমি অতটা নিরাশ করবেন না। তবে যাক, ওটা নৈরাশ্য কি স্বস্তি কি সব মিলিয়ে অন্য কিছু তা যখন ঠিকভাবে বুঝতেই পারা গেল না, তখন যা হলো তাই বলে দিয়ে খালাস হই। রইনেও যাত্রীদের থাকবার জন্য কিছু মেটে ঘর আছে। একটু আড়াল থেকে আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে আসতে একটি যুবক যেন অপেক্ষাই করছিল, উল্লসিতভাবে দাওয়ার থেকে একদম লাফিয়েই ছুটে এলো, গিন্নিমা এসে গেলে। সঙ্গে সঙ্গে একটা সাড়া পড়ে গেল। ঘরের মধ্যে থেকে জনা তিনেক লোক কলরব করতে করতে বেরিয়ে এলো। কাতু গাড়ির ওপর থেকে দাদা গো বলে বুকের ওপর পড়লো ঝাঁপিয়ে। খোকা তুই বলে ওদের মা অবাক অনড় হয়ে একটু চেয়ে রইল, তারপর উল্লসিতভাবে তাড়াতাড়ি নামতে নামতে বলল, তুই কখন এসে বসে আছিস খোকা? বেআই বেআন ব্যাগ কেলেপনা করে পাঠালে না ভেবে আমি যে কর্তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলুম। ছেলেটি কিছু উত্তর দিল না, শুধু মুঠি দুটো চেপে যেন একটা দুষ্টুমি হাসিতে দুলে দুলে উঠতে লাগলো। মেয়েটি একটু চেয়েই রইল, বোঝবার চেষ্টা করছে। তারপর তার চোখ দুটো আরও উজ্জ্বল হয়ে উঠল। তাতে কৌতুক আছে, মায়ের প্রশ্রয় আছে, তার সঙ্গে যেন টেনে আনার আগ্রহীমানও আছে মায়ের। বলল, হ্যাঁ রে খোকা, এখনও তোর সে ছেলে মানুষই নুকোচুরি গেল না? কি না এলো না মনে করে এসে দেখবো, আগেই কখন এসে বসে আছে ছেলে। কি দুর্ভাবনার ঝড় যে যায় বয়ে মাথার ওপর দিয়ে, একবার ভেবে দেখিস না তো। তবু হাসির ছোঁয়াচে লেগে হাসি আবার ফিরে ফিরে আসছিল, কিন্তু মাঝপথে হঠাৎ যেন মিলিয়ে গিয়ে আতঙ্ক ফুটে উঠল। হ্যাঁ রে তা বৌমা পাঠালো না তাকে? ছেলেটিকে অবাক হয়েই দেখছি আমি। কম করে ধরলেও বছর 17-র নিচে না হয় না। বেশ সবল সুস্থ অজপাড়াগের অবস্থাপন্ন ঘরের ছেলে,
দূর শহরে পড়তে গেলে যে একটা অর্ধস্বচ্ছ চাকচিক্য আসে দেহে পরিচ্ছদে সেটা সুস্পষ্ট। প্রকৃতিটা চঞ্চল, একটু কৌতুক প্রবণতা যেন ছলকে ছলকে উঠছে। বোনকে বুকে চেপে বলল, পাঠাবে না? কার হুকুম সেটা দেখতে হবে না? গর্দানার ভয় নেই? আচ্ছা হয়েছে, হুকুম তো সবাই মেনে রাজা করছে না আমায়, তা কই? একটি বছর 13-14 চেলি পড়া মেয়ে আধ ঘুমটা দিয়ে চৌকাঠের কাছে বেরিয়ে দাঁড়িয়েছিল। ছেলেটি সেই দিকে চেয়ে বলে, একটা জড়ভরত কাপড়ের পুটলি বউ করেছো? ওই তো যতটুকু ক্ষমতা আছে বেরিয়ে এসেছে। বধূটি ওরই মধ্যে একটু ত্বরান্বিত হয়ে নেমে এলো, সামনে একটু থমকে দাঁড়িয়েই হেঁট হয়ে পায়ের ধুলো নিয়ে বুকে চিবে ঠেকালো। দেখা দেখি ছেলেটিও বোনকে নামিয়ে হেঁট হতে হতে বলল, এই দেখো, আমার বাবু মনেই ছিল না, এত ফুর্তি হচ্ছে কদিন পরে তোমায় দেখে গিন্নিমা। হয়েছে হয়েছে, না ওর তো মোটেই ফুর্তি হয়নি। কী গো ভালো মানুষের মেয়ে, বলো না। দুজনের চিবুকে 4টে আঙুল ঠেকিয়ে চুম্বন দিল। ছেলেটি শিউরে উঠল, বলল, ওর ফুর্তি? শাশুড়ির হাঁকডাকের কথা শুনেই অর্ধেক হয়ে গেছে। হো হো করে হেসে উঠল আরও সবাই। বধূটি একটু গুটিয়ে গিয়ে ঘাটটা ঘুরিয়ে নিল। মেয়েটি ঘুরে ছইয়ের দিকে চেয়ে বলল, শুনুন জ্যাঠামশাই, নাতির কথা। সঙ্গে সঙ্গে চকিত হয়ে উঠল, বলল, দেখো ভুলেই গেছিলুম, তোদের নতুন দাদু খোকা কি চমৎকার যে মানুষ। নেমে আসুন না জ্যাঠামশাই, পায়ের ধুলোনিক ব্রাহ্মণের। পাছে বাধা পায় আমি ইচ্ছে করেই পিছনে ছইয়ের দেয়াল ঘেঁষে একটু আড়াল হয়ে বসেছিলাম। না, আর বয়সটা ঠেলে 20-21 করবার দরকার নেই। সত্যি 16-17 বছরের একটা মা আর 17-18 বছরের তার ছেলে। অবশ্য হাসি মুখেই নেমে এলাম নিচে, কিন্তু কিসে যে আমার মনটা ছলছল করছে, হাসিতে কি অশ্রুতে, তা তো ঠিক বুঝতে পারছি না। জীবনে এমন মিষ্টি কিছু একটা দেখেছি বলে মনে পড়ে না, কিন্তু একটা অপরিসীম ট্র্যাজেডিও তো লুকোনো রয়েছে একটা জায়গায়।